মিনি বেগম একবার আরহার রুমের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ওর মাথাটা এখনো গরম হয়ে আছে। নিজের করা দোষ তো ও চোখে দেখতে পায় না, আবার সবার উপর অভিমান করে বসে আছে। আচ্ছা লাইনে থাকো, আমি দেখছি। ওকে ফুপি। বিনি বেগম রান্না করছিলেন, তাই চুলাটা বন্ধ করে আরহার রুমে ঢুকলেন। বিছানার এক কোণে হাঁটু চড়িয়ে বসে আছে আরহা। চোখ মুখ ফুলে আছে কান্নায়, কিন্তু মুখে এখনো একগাদা অভিমান। মিনি বেগম গম্ভীর গলায় বললেন, তোর মাথায় আসলে কি চলে বলতো? একটা ভুল করেছিস, ছেলেটাকে পাগল বানিয়ে ছেড়েছিস, আর এখন আবার ফোনও ধরছিস না। সবাই চিন্তা করছে, সেটা বুঝিস? আরহা ঠোঁট ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল। সব দোষ ওই হাবলার। উনি ডাক্তার না পাঠালে কিছু হতো না, ধরা পড়তামও না, অকারণে মারটাও খেতে হতো না। এখন আবার ফোন করছে, ধরবই না। মিনি বেগম ওর যেন মুখ দেখে সব বুঝে ফেললেন। আরও তো এসব শিশুসুলভ রাগ দেখে লাভ নেই। নে আমার ফোন, শেজাত লাইনে আছে, কথা বল। বলে নিজের ফোনটা আরহার হাতে গুছিয়ে দিয়ে আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেলেন মিনি বেগম। ফোনের স্ক্রিনের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল আরহা। ঠোঁট কামড়ে ধীরে ধীরে ফোনটা কানে তুলল, কিন্তু ফোনটা কানে তুললেও মুখ দিয়ে একটা শব্দ বের করল না সে। কল রিসিভ হয়েছে দেখে আর দাঁড়ায়নি সোহাগ। সে চলে যেতে রুমের দরজা বন্ধ করে শাহজাদের শান্ত কণ্ঠ ভেসে এলো, আরও কিরে কি হলো, কথা বলবি না? তবু কোনো উত্তর দিল না আরহা, যেন পণ করে নিয়েছে সে মুখ খুলবে না। শেহজাদ মৃদু হেসে বলল, এত রাগ? আচ্ছা বকা দেব না, শুধু বল কেমন আছিস। নিজের কাজ গুছিয়ে ততক্ষণে দরজায় এসে দাঁড়িয়েছিল মিনি বেগম, কিন্তু ওর এমন চুপ থাকা দেখে বিরক্ত হয়ে এগিয়ে এলেন তিনি। কিরে, কথা বলছিস না কেন? ছেলেটা যে সমানে রেখে যাচ্ছে, কথা কি কানে চায় না তোর? আরহা মুখ ফিরিয়ে নিল, যেন মায়ের কথার মূল্যই নেই ওর কাছে। ওপাশ থেকে শেহজাদ সবই শুনতে পাচ্ছে। সে বুঝতে পারছে আরহা আবারও নিজের এই বাজে জিদ দেখানো শুরু করেছে, আর যার ফলস্বরূপ ওর সামনে এখন জমদূত রূপী মেনে বেগম দাঁড়িয়ে আছে। থাক পুপি, ওকে কিছু বলিও না, আমি না হয় পরে কল করব, রাখ। শেহজাদের কথা শেষ হওয়ার আগে মিনি বেগমের ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। তিনি ঠাটি একটা চর বসিয়ে দিলেন আরহার গালে। এত যে কোথা থেকে শিখেছিস তুই? মানুষটা এতক্ষণ ধরে ভালোভাবে কথা বলছে, আর তুই একটা কথাও বললি না। নিজে দোষ করলি আবার নিজে রাগ খাস। একেবারে পুঁতে রেখে দেবো, বুঝেছিস? তোর বাবা তো বিদেশে গিয়ে বসে আছে, যত জ্বালা হয়েছে আমার। চর খেয়েও আরহা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। চোখে পানি চলে এসেছে, তবু মুখ দিয়ে একটা শব্দ বের হলো না। এই নীরবতা যেন মিনি বেগমকে আরো রাগিয়ে দিল। বেশ, যখন এত জিদ, তখন আজ থেকে তোর সব কিছু বন্ধ। শিহাব ওর ফোন, ল্যাপটপ আর বক্স আমার ঘরে নিয়ে আয়। আর কেউ ওকে একদিনা ভালো দিবি না। যতক্ষণ না জেদ ছাড়বে ততক্ষণ না খেয়ে থাক, দেখি কতক্ষণ পারে। কথাটা বলে রাগে ফুঁসতে ফুঁসতে ফোনটা আর হাত থেকে নিয়ে নিলেন তিনি। ওপাশে সেহেতু ততক্ষণ বলে উঠল, ফুবি প্লিজ, ওকে আর মারবেন না, খাওয়া বন্ধ করবেন না। ছোট মানুষ ভুল করেছে, বুঝিয়ে বললেই হবে। কিন্তু মিনু বেগম তখন রাগে ফুঁসছেন, না বাবা, আজ ওর জেদ ভাঙাতেই হবে। এত আদর করে তো মাথায় উঠিয়েছি, ও পেয়েছেটা কি? মেয়ে মানুষের এত জেদ কেন থাকবে? বলে ফোন কেটে দিলেন। এরপর শিহাবকে নিয়ে আরহার ফোন বাকি সহ নিজের ঘরে নিয়ে ওকে বাহির থেকে দরজা আটকে বন্দি বানিয়ে ফেললেন। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। আরহা গালে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। চোখ বেয়ে টুপটাপ পানি পড়ছে, কপালে এখনো পর্যন্ত রক্ত জমা বেঁধে আছে, কিন্তু সেদিকে ওর খেয়াল নেই। ও নিজের জেদে অটল, ওই শেহজাদের সাথে একটা কথাও বলবে না। মাঝখানে কেটে গেছে 2 দিন। এই 2 দিন শেহজাদ নিজের নির্ধারিত কাজের চাপে এত ব্যস্ত ছিল যে ঠিক মতো বাড়িতে কারো খোঁজখবর নেওয়ারও সুযোগ পায়নি। মিনি বেগম 2 দিন আগে রাগের মাথায় মিনি বেগম আরহার ফোন, ল্যাপটপ সহ প্রয়োজনীয় সব কিছু নিজের কাছে রেখে দিয়েছিল ঠিকই, তবে রাগ একটু কমতে আপনার বাকি সব কিছু ফিরিয়ে দিয়েছেন। এই 2 দিন আরহা বাড়ি থেকে বের হয়নি, আর না নিজের ফোন খুলেছে। ও জানে ফোন খুললে ওই বদ মানুষটা আবার কল করবে, তাই ইচ্ছে করে খোলেনি। কিন্তু আজ যখন জানতে পেরেছে শেহজাদ বাড়ি ফিরেছে, তখন এক মুহূর্ত দেরি না করে কলেজে এসেছে সে। সারাদিন ক্লাস করে কলেজ ছুটি হওয়ার পরও বাড়ি ফিরেনি। ও চায় না শেহজাদের সামনে দাঁড়াতে। এদিকে বন্ধু বলে কথা, 3টা দেহ এক আত্মা বলে হয়তো মায়া শিউলিও যায়নি ওকে রেখে। কলেজ ক্যাম্পাসের বাইরে এসে পুরনো বটগাছটার নিচে বসেছে 3 জন।
জুন মাসের মাঝামাঝি, তাই বিকেল হলেও রোদের তাপ এখনও বেশ তীব্র। গরমে তিনজনেরই অবস্থা নাজেহাল, কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। তবুও গাছের ছায়ায় বসে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে তারা। হঠাৎ নীরবতা ভেঙে শিউলি আরহার দিকে তাকিয়ে বলল, ভাই জেদ করে আর কতক্ষণ থাকবি বলতো? বাড়ি ফিরতে হবে তো নাকি? হ্যাঁ আরু, চল না বাড়ি যাই। এমনিতেই আম্মু দেরি পছন্দ করে না, তার উপর আজ শুধু দেরি নয়, অনেকটা দেরি হয়ে গেছে। অলরেডি 4:30 বাজে। চল না যান, বাড়ি যাই প্লিজ। শিউলি মায়া দুজনে কারো কথায় কোনো উত্তর দিল না। আরহা মুখ ভার করে অন্যমনস্ক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে বসে রইল। ঠিক তখনই রাস্তার ওপাশে চোখ পড়তে শিউলি থমকে গেল। কলেজের প্রধান গেটের সামনে দাঁড়িয়ে আছে শেহজাদ, পরনে অফিসিয়াল ইউনিফর্ম, মুখে মাস্ক। এই প্রচণ্ড গরমের মধ্যেও সে চারপাশে তাকিয়ে যেন কাউকে খুঁজছে। শিউলির বুঝতে বাকি রইল না মানুষটা আরহাকেই খুঁজছে। সে চুপি চুপি মায়ার কোনোয়ে আলতো ধাক্কা দিয়ে চোখের ইশারা শেহজাদের দিকে দেখালো। মায়াও তাকিয়ে শেহজাদকে দেখে সব বুঝে নিয়ে ঠোঁট চেপে হাসলো। দুজনের চোখাচোখি হতে নীরবাক পরিকল্পনা হয়ে গেল। ততক্ষণে শেহজাদও ওদের দিকে তাকিয়েছে। মায়া শেহজাদকে কিছু একটা ইশারা করে স্বাভাবিক গলা বলল, উফ, কি গরম পড়েছে রে। আরু, তোরা একটু এখানে বস, আমি সামনে এগিয়ে দেখি ঠান্ডা কিছু পাওয়া যায় কিনা। কথাটা শেষ হতে শিউলির যোগ করলো, দাঁড়া আমিও যাচ্ছি তোর সঙ্গে, আমারও কিছু জিনিস কেনা আছে। এখান থেকে তো সোজা বাসা চলে যাব, পরে আবার শুধু এগুলোর জন্য বের হতে ইচ্ছে করবে না। আরও তুই বরং এখানে বসে থাক, আমরা দুজনে যাই, 5-10 মিনিটের মধ্যে বেশি লাগবে না। কোনো উত্তর দিল না আরহা, মন খারাপ করে আগের মতো মাথা নিচু করে বসে রইল। সেই সুযোগে শিউলি আর মায়া একে অপরের দিকে তাকে মুচকি হেসে ধীরে ধীরে সেখান থেকে সরে গেল। দুজনেই ইচ্ছে করে ওকে একা রেখে গেল, যাতে শেহজাদ নিরিবিলিতে আরহার সঙ্গে কথা বলতে পারে। শিউলি আর মায়া চলে যেতে আরহা আর সেখানে বসে থাকতে পারল না। অদ্ভুত এক শূন্যতা এসে ভর করলো বুকের ভেতর। ধীরে ধীরে উঠে কলেজ ভবনের পেছনের দিকটা হাঁটতে লাগলো। ওদিকটায় একটা বড় বেল আছে, ক্লাসের ফাঁকে অনেকেই এখানে এসে কিছুক্ষণ বসে থাকে। আরহা গিয়ে সেই বিলের পাড়ে বসে পড়ল। বাতাসে পানির ঢেউ হালকা শব্দ তুলে ভাঙছে। দূরে দু একটা সাদা বক উড়ে বেড়াচ্ছে, অথচ প্রকৃতি এত শান্ত দৃশ্য আজ ওর অস্থির মনটাকে একটু শান্ত করতে পারছে না। গত 2 দিন ধরে একটা কথাই বারবার মাথায় ঘুরছে, শেহজাদ তার একবারও ওকে ফোন করেনি, একবারও না। ভাবতে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ওর ফোন তো মিনি বেগম নিয়ে নিয়েছিলেন, সেটা শেহজাদ জানতো, অথচ একবারও খোঁজ নিল না ওর। চাইলেই তো শিহাবের ফোনে কল করতে পারতো, না হয় আম্মুর ফোনে, অন্তত একবার খবর তো নিতে পারতো। রাগ করে থাকলেও কি এতটুকু খোঁজ নেওয়ার ইচ্ছে হলো না? এসব ভেবে আরহা নিজের অজান্তে ঠোঁট কামড়ে ধরল। জেদ করে সেদিন কথা বলেনি ঠিকই, কিন্তু মনে মনে অপেক্ষা করেছিল মানুষটা আবার ফোন করবে, হয়তো একটু বকা দেবে, তারপর জোর করে কথা বলবে। কিন্তু সেই ফোন আর আসেনি। চোখ দুটো এবার ঝাপসা হয়ে এলো। বুকের ভেতর জমে থাকা অভিমান আর কষ্টগুলো আর ধরে রাখতে পারল না সে। মাথা নিচু করে হাঁটুর ওপর মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। মনে হচ্ছিল চারপাশে এত মানুষ থাকলেও এই মুহূর্তে সে ভীষণ একা। এভাবে চোরের মতো একা একা কাঁদছিস কেন? জামাই পড়ে গেছে তোর? গভীর পরিচিত কণ্ঠটা কানে আসতেই চমকে উঠল আরহা। কথাগুলো শুনে ধীরে ধীরে পিছনে ফিরে তাকালো সে। কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে শেহজাদ, পরনে অফিসিয়াল ইউনিফর্ম, মুখের মাস্কটা খুলে এক হাতে ধরে আছে। প্রচণ্ড রোদের কারণে কপালে চিকচিক করছে ঘাম, অথচ চোখ দুটো স্থির হয়ে আছে শুধু আরহার দিকেই। অবস্থা দেখে বোঝা যাচ্ছে বাসায় এক মুহূর্ত দেরি করেনি মানুষটা। ছুটে চলে এসেছে আরহার কাছে, মুহূর্তের জন্য যেন থেমে গেল সময়। শেহজাদকে এভাবে দেখে দুদিনের জমে থাকা অভিমান, কষ্ট, অপেক্ষা সবকিছু একসঙ্গে আছড়ে পড়ল আরহার বুকের ভেতর। সে আর এক সেকেন্ডও নিজেকে সামলাতে পারল না। কোলের ওপর রাখা কলেজ ব্যাগটা অসাবধানতায় মাটিতে ফেলে দিয়ে প্রায় দৌড়ে গেল শেহজাদের দিকে। কোনো দ্বিধা না করে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরল ওকে। সবকিছু এত দ্রুত ঘটল যে শেহজাদ কয়েক সেকেন্ডের জন্য পুরোপুরি হতভম্ব হয়ে গেল। হাত দুটো মাঝ আকাশে স্থির হয়ে রইল। কলেজ ক্যাম্পাস, আশপাশে মানুষ, কিছুই যেন মাথায় কাজ করছিল না। পরের মুহূর্তে অনুভব করলো বুকের কাছে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদছে আরহা। মেয়েটার কাঁধটা কাঁপছে অবিরত। শেহজাদের বুকের ভেতরে অদ্ভুতভাবে মোচড় দিয়ে উঠল। এই 2 দিন সেও অস্থির ছিল, কাজের চাপে নিজেকে ব্যস্ত রেখেছিল ঠিকই, কিন্তু সুযোগ পেলে আরহার কল করে করে বারবার ওর খোঁজ নিয়েছে। সেদিনের ঘটনার জন্য রাগ হয়েছিল, বিরক্তিও ছিল, তবু সে রাগ কখনোই ওর জন্য করা চিন্তাটাকে দমিয়ে রাখতে পারেনি।
একটা দীর্ঘশ্বাস ফেলে চারপাশে একবার তাকালো সে। কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে এভাবে জড়িয়ে থাকা ঠিক না, এটা সে জানে, কিন্তু এই মুহূর্তে কাঁদতে থাকা মেয়েটাকে দূরে সরিয়ে দেওয়ার নিষ্ঠুরতা তার পক্ষে ছিল না। অজান্তেই ওই হাতটা উঠে এসেছিল আরহার পিঠের দিকে, কিন্তু মাঝপথে নিজেকে থামিয়ে দিল সে। না, এভাবে আর এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। আরহার এতটা কাছে এলেই কেন যেন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে। বুকের ভেতর অকারণে ধুকপুকানি বেড়ে যায়, শরীরটাও কেমন অবশ হয়ে আসে। এতদিন ধরে যত্ন করে লুকিয়ে রাখা অনুভূতিগুলো যেন আজ সমস্ত বাঁধ ভেঙে ঠোঁটের কিনারে এসে দাঁড়িয়েছে। পাগলিটা জানেই না ওর চোখের এক ফোঁটা জল শেহজাদের ভেতরটা কতটা পুড়িয়ে দেয়। ও ওভাবেই এতটা কাছে চলে আসা শেহজাদকে কতটা অসহায় করে তোলে। ভীষণ ইচ্ছে করে দু হাতে বাড়িয়ে ওকে বুকের মাঝে আগলে রাখতে, সব কষ্ট সব ভয় নিজের বুকে লুকিয়ে রাখতে, যেন পৃথিবীর কোনো ঝড়ে আর ওকে ছুতে না পারে। কিন্তু পর মুহূর্তেই কঠিন বাস্তবতা তাকে টেনে নামালো। সব অনুভূতি সবসময় প্রকাশ করা যায় না, শুধু ভালোবাসা থাকলেই হয় না, সময় পরিস্থিতি আর দায়িত্ব সব কিছুরও একটা হিসেব থাকে। গভীর একটা শ্বাস নিয়ে শেহজাদ ধীরে ধীরে এক পা পিছিয়ে গেল। নিজের অস্থির হৃদয়টাকে কঠোরভাবে শাসন করলো সে। এখন নয়, একদমই নয়। এখনও অনেক পথ বাকি, অনেক দায়িত্ব অপন্ন। নিজের অনুভূতির কাছে হার মানার সময়টা। গভীর একটা শ্বাস নিয়ে নিজেকে শক্ত করলো শেহজাদ। তারপর খুব আলতো করে আরহার দুই কাঁধে হাত রেখে তাকে নিজের থেকে একটু সরিয়ে দিয়ে বলল, এই এই কী করছিস? সর আমার থেকে। তোর সর্দি দিয়ে ভরিয়ে দিবি নাকি আমাকে? তাছাড়া এটা কলেজ, নিজের বাড়ির ড্রয়িং রুম না। আশেপাশে মানুষজন আসছে, একটু হোশ ফের। শেহজাদের কথায় আরহা সরে গেল ঠিকই, কিন্তু কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। চোখ থেকে টুপটাপ পানি পড়ছে। কী রে, কাঁদছিস কেন? সত্যি বর মেরেছে নাকি? আরহা কথাটা শুনে বুকের ভেতরটা কেঁপে উঠল। কি বকছে লোকটা? সে কি জানে মনে মনে আরহা তাকেই নিজের বর মনে করে, তার সাথে সুন্দর একটা সংসারের স্বপ্ন দেখে? তাহলে সে বরটা মারবে কেন? এভাবে কেউ বলে? আরহা তো তাকে নিয়ে কত স্বপ্ন। এইসব ভেবে এতক্ষণ সে কান্না কোনো মতে আটকে রেখেছিল, সেটাই যেন আবার বেড়ে গেল। আপনি খুব খারাপ জানেন। আমার বর মারবে কেন? ও তাই তো, তুই তো আবার প্রেগনেন্ট। বর মারলে বাচ্চাটার কি হবে? তা বাচ্চাটা যে পেটে বড় হচ্ছে, তা কি বাচ্চার নানা নানি জানে? শেহজাদের কথায় ভয় পেল আরহা। এমনিতেই মিথ্যে বলার জন্য মেরেছে, আবার যদি এটা শোনে তাহলে জ্যান্ত পুতবে মেনে নেবে কম। কিন্তু শেহজাদের সামনে ভয়টা প্রকাশ না করে বলল, আমাকে যদি কেউ কোথাও ধরিয়ে দেওয়ার চেষ্টা করে না, তাহলে আমি কিন্তু তাকেও ফাঁসিয়ে দেব। তাই নাকি? তাই। আমি কাউকে ভয়। কথাটা বলতে গিয়ে ভয়ে থেমে গেল আরহা। এই লোকটার সাথে ও কথা বলছে কেন? ও না অভিমান করে আছে? তাহলে আর কথা বলল না সে, চুপচাপ দাঁড়িয়ে বিলের দিকে তাকিয়ে রইল। শেহজাদ যেন বুঝতে পারলো ওর মনের কথাটা। সে ঠোঁট টিপে হাসলো কতক্ষণ, তারপর নিচে নেমে থাকা ইটের টুকরো তুলে পানিতে ছুটতে ছুটতে বলল, দুদিন আগে কেউ একজন আমাকে প্রেগনেন্টের খবর দিল। এরপর মিথ্যা অসুস্থতার নাটক করে আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরালো। সেক্ষেত্রে তো রাগ আমার হওয়ার কথা, অথচ দেখো একজন কেমন গাল ফুলে দাঁড়িয়ে আছে। পুরোই সুলতান সুলেমান সিরিজের নিগার কালফা ক্ষণে ক্ষণে রং পাল্টায়। কথাটা যেন বেশ গায়ে লাগলো আরহার। সে ঠোঁট ফুলিয়ে মুখ ঘুরিয়ে বলল, আমি নিগার কালফা? আর এই দুদিন যে আপনি আমার সঙ্গে একবার কথা বলেন তার বেলা, তাহলে আপনাকে কি নাম দেবো বলুন তো? ও আচ্ছা, এই বিষয় তাহলে। তা কার ফোনটা দুদিন বন্ধ ছিল মনে করিয়ে দিবি? আর যেদিন ফোন করেছিলাম, কে এমন ভাব নিয়েছিল যে আমি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী? আমার ফোন বন্ধ ছিল বুঝলাম, আপনি শিহাবের ফোনে ফোন দিতে পারতেন, কিংবা আম্মুর ফোনও ফোন দিতে পারতেন। শাহাদাত কয়েক সেকেন্ড চুপ করে ওর দিকে তাকিয়ে রইল। তারপর ইচ্ছে করে গম্ভীর মুখে বলল, কেন? আমি কি সারাদিন তোর পেছনে ঘুরবো? তুই রাগ করবি, ফোন ধরবি না, আবার আমাকে 10টা নাম্বার থেকে ফোন করতে হবে? এত সুবিধা আমি দিচ্ছি না ম্যাডাম। আর হাইবা সত্যিই অভিমানী গলায় বলল, তাহলে এখানে আসলেন কেন? সে তো ফুপি বলেছে তাই এসেছি। তুই ফিরছিলি না তাই টেনশন করছিল, এজন্য এসেছি। না হলে তোর জন্য আসতে আমার বয়ে গেছে। কথাটা শুনে আরহা ফোঁস করে শ্বাস চালো। মন খারাপ হয়ে গেল ভীষণ। ও তো চাইছিল শেহজাদ বলুক তোর জন্য এসেছি। কি এমন হয় কথাটা বলতে? আমি আপনার সঙ্গে কথা বলবো না। রাগে ফুঁসতে ফুঁসতে আরহা আবারও মুখ ফিরিয়ে নিল। শেহজাদ মুচকে হেসে নিচে পড়ে থাকা ওর ব্যাগটা কাঁধে তুলে ঝাড়লো। তারপর ব্যাগটা আরহার কাঁধে ঝুলিয়ে দিয়ে একদম স্বাভাবিক গলায় বলল, চল। কোথায়? আইসক্রিম খাবো। আপনার আইসক্রিম আপনিই খান, আমি খাবো না। ঠিক আছে।
আমি তাহলে একাই খাবো, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিস। আরহা রাগে চোখে তাকালো। আপনি না একদম অসহ্য। জানি, আর তারপরেও তো এই অসভ্য মানুষটাকে একটু আগে জড়িয়ে ধরেছিলি। কথাটা শুনে আরহার মুখ লাল হয়ে গেল। লজ্জায় আর রাগে কি বলবে বুঝে উঠতে পারল না। শাহজাদ হালকা হেসে সামনে হাঁটতে শুরু করলো, কিন্তু আরহার অজান্তেই হাঁটার গতি কমিয়ে রেখেছে সে, যেন মেয়েটাকে একটু তাড়াহুড়ো করে হাঁটতে না হয়। আর মাঝে মধ্যে আর চোখে দেখে নিচ্ছে আরহা ঠিকমতো পাশে আসছে কিনা। চারপাশটা অদ্ভুত নীরব, মৃদু আলোয় আলোকিত একটা ঘর, যেন স্বপ্নের কোনো জগৎ। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে আরহা। হালকা রঙের একটি জর্জেট শাড়িতে তাকে আজ অস্বাভাবিক সুন্দর লাগছে। শাহজাদ ধীর পায়ে ওর দিকে এগিয়ে যেতে লাগলো। আরহা এক পা দুপা করে পিছিয়ে যাচ্ছে, চোখে স্পষ্ট লজ্জা আর অস্বস্তি। পালাচ্ছিস কেন? তখন না বললি আমি তো সন্তানের বাবা? তাহলে এখন যখন সত্যিই হতে চাইছি, তাহলে কেন পালাচ্ছিস? খুব নিচু শান্ত গলায় বলল শাহজাদ। আরহা কোনো উত্তর দিল না, শুধু আরও এক পা পিছিয়ে গেল। একসময় পিছাতে পিছাতে দেয়ালে গিয়ে ঠেকে গেল সে। শাহজাদও একেবারে সামনে এসে দাঁড়ালো। দুজনের মাঝখানে যেন 1 ইঞ্চির দূরত্ব নেই। কয়েক মুহূর্ত শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল তারা। শাহজাদ ধীরে ধীরে হাত বাড়িয়ে আরহার মুখের পাশে এলোমেলো হয়ে থাকা চুলগুলো কানের পেছনে সরিয়ে দিয়ে আলতো করে চুমু দিল ওর কানের পিঠে। স্পর্শটা এতটাই কোমল ছিল যে আরহা অজান্তে চোখ বুজে ফেলল। শাহজাদ মৃদু হেসে ফিসফিস করে বলল, এত জেদ তোর, অথচ এত সহজে ভয় পেয়ে যাস? লজ্জায় আরহার গাল লাল হয়ে উঠল। মুহূর্তটা আরও গভীর হয়ে উঠল যেন। শাহজাদ ওকে ঘুরিয়ে নিজের বুকের সাথে ওর পিঠ লাগিয়ে নিয়ে আলতো হাতে শাড়ির ফাঁক গলে কোমরটা জড়িয়ে ধরল। কেমন যেন অজানা অনুভূতিতে আরও একবার কেঁপে উঠল আরহা। এরপর ও নিজে ঘুরে শাহজাদের পায়ের পাথায় ভর দিয়ে শাহজাদের ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নিল। ওর এমন আচরণে মুচকি হেসে শাহজাদ নিজেও মত্ত হলো আরহাতে। কেটে গেল প্রায় কয়েক মিনিট। এরপর হঠাৎ করে ওর ঠোঁটে একটা কামড় দিতে সজোরে চিৎকার করে উঠল আরহা। ও বাবা গো, বাঁচাও গো, শাহজাদ ভাই মেরে ফেললো আমাকে, আম্মু! হঠাৎ এমন এক চিৎকারে মুহূর্তে ভেঙে গেল সব কিছু। ধরফর করে উঠে বসলো শাহজাদ। কয়েক সেকেন্ড কিছু বুঝে উঠতে পারল না। তারপর চারপাশে তাকিয়ে বুঝলো ও নিজের বেডরুমে শুয়ে আছে। তার মানে আরহাকে নিয়ে এতক্ষণ যা দেখছিল সেসব স্বপ্ন ছিল। স্বপ্ন? বাবারে বাবারে, এ কেমন স্বপ্ন? যেন জীবন্ত একটা লাগছে এখনও। লজ্জা, অস্বস্তি, অদ্ভুত এক অনুভূতি একসঙ্গে চেপে বসলো তার বুকের ভেতর। সে গভীর একটা শ্বাস নিয়ে মাথা নাড়ল। বুকের ভেতরটা এখনও কেমন ধুকপুক করছে। মনে হতো সামনে দাঁড়িয়ে থাকা আরহা হয়তো এখনও স্বপ্নের কথা জেনে যাবে। সে একবার আর চোখে আরহার দিকে তাকাতে দেখলো ও নিজের আঙ্গুলটা ধরে ফু দিচ্ছে আর চোখ মুখ কুচকে তার দিকে তাকিয়ে আছে। সে তার ভ্রু কুচকে বলল, কি হয়েছে? আরহা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনি যে রাক্ষস হয়ে গেছেন এটা কি জানেন? আমার আঙুল কামড়ে দিয়েছেন। আমি? জি আপনি। সে তো এবার নিজের কপালে হাত ঠেকালো। 1 মিনিট তুই আমার মুখে আঙুল ঢুকিয়েছিলি? আরহা একটু ইতস্তত করে বলল, একটু। একটু মানে? মানে মামি ডাকতে পাঠালো আপনাকে? আপনি তো এসে ঘুমিয়ে গেছেন, অথচ ডিনারের সময় পার হয়ে গেছে। আমি আপনাকে ডাকতে এসে দেখি আপনি বড় একটা হা করে ঘুমাচ্ছেন। তো আমার মনে হলো আপনার দাঁতগুলো একটু গুনে দেখি, আর গোনার জন্য আঙুল দিতে আপনি সজোরে কামড় দিয়েছেন। শাহজাদ হতভম্ব হয়ে গেল ওর উত্তর শুনে। কী বলবে বুঝে উঠতে পারল না ওর কাণ্ড কারখানা দেখে। মনে মনে ভাবল, স্বপ্নে আরহার ঠোঁট মনে করে কামড় দিতে গিয়ে বাস্তবের আঙুলে কামড় দিয়েছে। কথাটা মনে হতে ফিক করে হেসে উঠল শাহজাদ। কামড়টা যেখানে থাক, কিন্তু মানুষ একটাই, আরহা। আরহা ওর হাসির কারণ ধরতে না পেরে ঠোঁট ভুলিয়ে বলল, হাসছেন কেন? খুব ব্যথা পেয়েছি। শাহজাদ বিছানা থেকে নেমে ওর আঙুলটা হাতে নিয়ে দেখে বলল, ওহো, এতটুকুতেই নাটক শুরু? একদম নাটক না, সত্যি লেগেছে। আরহা সরে এসে দরজার সামনে দাঁড়িয়ে বলল, বাদ দিন এসব, মামি ডাকে, তাড়াতাড়ি আসুন। ঠিক তখনই বিছানা থেকে নামতে উদ্যত হলো শাহজাদ, কিন্তু তাকে উঠতে দেখে আরহা আবার দুহাত ঢেকে চিৎকার করে উঠল, এই মাথাবোটা সৈনিক, দাঁড়ান দাঁড়ান! শাহজাদ চমকে থেমে গেল। কি হলো? আবার কি করলো ও? আরহা চোখ বন্ধ রেখে তোতলাতে লাগলো, আপনি নিচে তাকান, আপনার শরীর নিচে তাকান। শাহজাদ প্রথমে কিছুই বুঝতে পারল না। ভ্রু কুঁচকে নিজের দিকে তাকাতে মুহূর্তের মধ্যে মুখের রং পাল্টে গেল। ইয়াল্লা, ঘুমের মধ্যে কখন যে কোমরে চড়ানো লুঙ্গিটা খুলে পড়েছে সে টেরই পায়নি। এখন পরনে শুধু ছোট্ট একটা শর্টস আর গায়ে ঢিলে ঢালা হাতা কাটা টি শার্ট। কয়েক সেকেন্ডের জন্য শাহজাদ নিজেও ভীষণ অপ্রস্তুত হয়ে গেল।
এতদিন ধরে বাড়িতে এলে লুঙ্গি পরে থাকার অভ্যাস, যদিও প্রতিদিন পরে না, তবু পরলেও সবসময় গিট বেঁধেই পড়ে। আজ হয়তো ক্লান্তির কারণে সেই গিটটাই ঠিকমতো দেওয়া হয়নি, আর আজকে এমন কাণ্ড করতে হলো। তবু আবার এই শাকচুন্নির সামনেই। মাবুদ, সব অঘটন আজকে কেন? এক মুহূর্ত দেরি না করে বিছানার ওপর পড়ে থাকা লুঙ্গিটা তুলে দ্রুত কোমরে জড়িয়ে নিল সে। তারপর কপালে হাত ঠেকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু এই ঘটনাটা যদি কারো কানে যায়। আরহা তখনও চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, তবে ঠোঁট টিপে হেসে বলল, আমি আমি কিছু দেখিনি। সেজাদ ভ্রু তুলে তাকালো। কিছু দেখিসনি? আবার চিৎকারটা এমন দিলি কেন? মনে হলো ভূত দেখেছিস? আরহা লজ্জা মুখ ঘুরিয়ে বিড়বিড় করলো, আমার কি দোষ? আপনার ওসব তো একাই সামনে এসেছে। কথাটা শুনে শেহজাদ কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর নিজের অস্বস্তি ঢাকতে হালকা কাশলো। আচ্ছা, এই বিষয়টা এখানেই শেষ। ফুপির সামনে বা বাড়ির কারো সামনে যদি মুখ ফসকে একটা শব্দ বের হয়। আরহা এবার দুষ্ট হেসে বলল, তাহলে? শেহজাদ সরু চোখ করে তাকালো, তাহলে তোর সব দুষ্টুমির হিসাব একদিনে মিটিয়ে দেব। আরহা খিরখির করে হেসে উঠল, তারপর লজ্জা পাওয়ার ভান করে বলল, আচ্ছা বলবো না। হাজার হলো আপনি তো আমার সন্তানেরই বাবা হবেন বলুন। তবে আপনি কিন্তু খুব হট শেহজাদ ভাই। কথাটা বলে আরহা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। লজ্জায় কান পর্যন্ত লাল হয়ে গেছে ওর। নিজের আঙুলটা বুকে চেপে ধরে প্রায় দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। দরজাটা হালকা শব্দ করে বন্ধ হয়ে যেতেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। শেহজাদ এখনও একই জায়গায় দাঁড়িয়ে, হাতের লুঙ্গির গিট, মুখে অবিশ্বাসের ছাপ। কি বলে গেল আরহা?